খেলায় না ছিল কোনো স্পিড, না ছিল কোনো সিকোয়েন্স, কোনো কিছুরই দেখা ওইভাবে পাওয়া যায়নি। ফার্স্ট হাফটা যেইভাবে গেছে, সেকেন্ড হাফটা তার থেকে আরও বাজে অবস্থায় গেছে। ফার্স্ট হাফটা দেখে মনে হয়েছিল যে খেলার উন্নতিটা সেকেন্ড হাফে গিয়ে দেখা যাবে, কিন্তু ডেভেলপমেন্টের কোনো দেখাটা সেকেন্ড হাফে কোনোভাবেই পাওয়া যায়নি। বরং সেকেন্ড হাফটা আরও বাজে অবস্থায় গেছে ফার্স্ট হাফের তুলনায়। ফার্স্ট হাফটা যেইভাবে স্টার্ট করছিল, সেকেন্ড হাফটা সেইভাবে স্টার্ট করতে পারেনি। ফার্স্ট হাফটা যেইভাবে রান করছে, সেকেন্ড হাফটা তার থেকে আরও খারাপভাবেই রান করছে। তো এইটা কোনোভাবেই মানে হয়নি। মানে স্টার্টিং ইলেভেনে যদি যাই, তাহলে হুলিয়ান আলভারেজ, লাউতানো মার্তিনেজ দুইজনকে একসাথে প্রেফার করা হয়েছে, কিন্তু এই প্রেফারেবল জিনিসটা কোনোভাবেই সুইটেবল হয়নি, বরং এইটা আরও খারাপ হয়েছে। এই দুইজনকে একসাথে দেওয়ার কারণে আউটকাম কিন্তু কোনোভাবেই ভালো হয়নি। অ্যাটাকিং লাইনে কোনো খেলাই হয়নি, মানে অ্যাটাকিং ফার্স্ট হাফেও তো ওইভাবে হয়নি, সেকেন্ড হাফেও যে হয়েছে সেটাও বলার কোনো সুযোগ নাই। তো এই দুইজনকে একসাথে দেওয়ার কারণে যেই প্ল্যানিংটা ছিল, সেইটার কোনো ধরনের বাস্তবায়নের দেখা কিংবা কোনো বাতাসও পাওয়া যায়নি। তো আমার কাছে মনে হয় যে এই দুইজনকে একসাথে প্রেফার করাটা কোনোভাবেই ঠিক হয়নি, এবং এই দুইজনকে যদি সামনের দিকে প্রেফার করা হয়, তাহলে এই বিষয়টা নিয়ে অনেক বেশি ভাবা উচিত। লিওনেল স্কালোনি মানে এই দুইজন প্লেয়ারকে যদি একসাথে খেলাতে চান, তাহলে আমার কাছে মনে হয় যে মানে এই দুইজন কিভাবে মানে তাদের কম্বিনেশনটা ঠিকঠাক করতে পারে, কিংবা এই দুজনের কাছ থেকে কীভাবে ভালো রেজাল্ট বের হয়ে আসে, সেই হিসাব অনুযায়ী একটা পরিকল্পনা করিয়ে তাদেরকে নামানো উচিত হবে। না হলে একজনকে দেওয়া দরকার, আর লেফট উইঙ্গে একজনকে মানে স্টিল নামানো উচিত হবে। সেকেন্ড হাফে গিয়ে গার্নাচোকে নামানো হয়েছে, ফার্স্ট হাফে কেন নামানো যাইতো না? আমার কাছে মনে হয় যে ফার্স্ট হাফে তাকে মানে দেয়া যাইতো। তো এইটা আমার মানে হুলিয়ান আলভারেজ, লাউতানো মার্তিনেজ এই দুইজন একসাথে স্টার্ট করাটা আমার কাছে কোনোভাবেই মানে মানে ঠিকঠাক মনে হচ্ছে না, কিংবা মানে ফার্স্ট হাফেও তো হয়নি, সেকেন্ড হাফেও এখন অবধি মনে হচ্ছে না। লিওনেল মেসিকে অনেক বেশি মার্ক করে রাখছে, যেইটা অনেকটাই এক্সপেক্টেড ছিল, এইটা প্রতি ম্যাচেই দেখা যায়। আর প্যারাগুয়ে এইখানে অ্যাপ্রিসিয়েট পাইতে পারে যে তাদের ম্যান মার্কিংটা খুবই স্মার্টলি ছিল, মানে তারা খুব ভালোভাবে অ্যানালাইজ করে আসছে। তো আর্জেন্টিনাকে প্রায় তারা জায়গাতে ম্যানমার্ক করেই আটকিয়ে দিছে। মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাক লাইনে কোনো জায়গাতেই ওইভাবে তারা মানে নড়াচড়া করার সুযোগ ওইভাবে দেয়নি। আর আর্জেন্টিনা যে কোনো গুছিয়ে কোনো অ্যাটাক করতে পারছে, কিংবা ওইভাবে স্টাবলিশ করতে পারছে কোনো অ্যাটাককে, সেইটারও দেখা পাওয়া যায়নি। এর মূল কারণ হচ্ছে তারা মার্কিংয়ে খুব বেশি তাদের স্ট্যান্ডার্ডটা শো করছে। এইটা অবশ্য তারা মানে করবেই, হোম ম্যাচ তাদের এখানে সব কিছুই তাদের ফেভারে। আর এইগুলা বলে তো কোনো মানে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আর্জেন্টিনা আজকে কোনোভাবেই ভালো খেলেনি, বরং মানে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা আরও মানে খারাপ গেছে। ফার্স্ট হাফটা দেখে তো কন্ডিশন বুঝে, ওয়েদার বুঝে কিংবা অবস্থা বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় তো সেকেন্ড হাফে গিয়ে, কিন্তু সেইগুলার তো কোনো কিছুই দেখা যায়নি। সেকেন্ড হাফে যদি কোনো মানে কোনো ধরনের পরিকল্পনার পরিবর্তন আসে, কিন্তু সেইটার তো বাস্তবায়নের কোনো কোনো নামগন্ধই পাওয়া যায়নি। তো আর্জেন্টিনা কোনোভাবেই ঠিক হয় না। আর যদি আর্জেন্টিনার ডিফেন্স লাইনে আসি, ডিফেন্স লাইনের আজকে অনেক বেশি ভুল ছিল। প্লেয়ার্সদেরকে মার্কিং করার যে বিষয়টা মানে অপোনেন্ট, সেইটার কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারেনি। আর এমিলিয়ানো মার্তিনেজ কোনোভাবেই সলিড ছিল না। কোনো মানে কোনো প্লেয়ারই তো ওইভাবে কোনো সলিডিটি শো করতে পারেনি, যেইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। মানে প্যারাগুয়ে তারা তারা তাদের হোম ম্যাচটা কিংবা তাদের অ্যাডভান্টেজটা যতটুকু পারছে ততটুকুই কাজে লাগাইছে, কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে আটকিয়ে দিছে। আর্জেন্টিনা তো ফার্স্ট হাফটা বুঝে সেকেন্ড হাফে সেই অনুযায়ী খেলাটা রান করতে পারতো, কিন্তু সেইটা হয়নি। তো এই জায়গাতে অনেক বড় দুর্বলতা বলেই মনে করতেছি। কারণ ফার্স্ট হাফটা পুরো 45 মিনিট বোঝার পরেও মানে সেকেন্ড হাফে গিয়ে ওই 45 মিনিটকে কভার কিভাবে করা যায় সেই অনুযায়ী কোনো ট্যাকটিক্সকে এক্সিকিউশন করা যায় নাই। এইটা হইতেছে আর্জেন্টিনার অনেক বড় একটা মানে উইকনেস বর্তমান সময়ে কিংবা এই ম্যাচ থেকে। তো এইটা কোনোভাবেই মানে আর্জেন্টিনার সাথে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে যায় না। কারণ আর্জেন্টিনা বিগত সময়গুলোতে এক ধারাবাহিকভাবে খেলে আসতেছে, এখন এসে যেইভাবে মানে ধরা খাইছে এই ম্যাচটাতে, সেইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। আর আমার কাছে মনে হয় যে আজকে অনেক বেশি ল্যাকিংস ছিল। আর লিওনেল স্কালোনিকে আজকের ম্যাচটাতে আমার কাছে মনে হয় নাই যে উনি অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় আছেন, কিংবা ওনার কনসার্নটা খুব ভালোভাবেই তিনি মানে শো করতেছেন। এইটা আমার কাছে আজকের ম্যাচটাতে কোনোভাবেই মনে হয়নি। ওনার যে সাবস্টিটিউটগুলো সেইগুলো নিয়েও মানে আমার অনেক ধরনের কথা আছে, কিংবা এই সাবস্টিটিউট মানে গার্নাচোকে কেন মানে স্টার্টিং ইলেভেনে দেওয়া হয় নাই, কিংবা গার্নাচোকে কেন শুরুর দিকে মানে দেওয়া হয় নাই।
মূল কথাই হইতেছে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ এই দুইজনকে কেন মানে একসাথে দেয়া হবে। যদিও ঠিক আছে এটা যে আগেও দেওয়া হয়েছিল এবং এই দুইজনের মানে কম্বিনেশনটা আগে মোটামুটি ঠিক ছিল, কিন্তু এই দুইজনকে একসাথে দেওয়ার কারণে আজকে কি হইলো মানে বরং অ্যাটাক লাইনে আরও সমস্যার দেখা গেছে। কোনো ধরনের কোনো মানে তাদের কাছ থেকে যে ভালো কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের দেখা পাওয়া গেছে সেটাও হয়নি। তো অ্যাটাক লাইনে তো খেলাও হয়নি, মানে কোনো প্লেয়ার ঠিকমতো যে ওইখানে গিয়ে দাঁড়াতে পারছে সেটাও মানে সেটারও দেখা কোনোভাবেই পাওয়া যায় নাই। তো হুলিয়ান আলভারেজ লাউতারো মার্তিনেজ এই দুইজনকে কোনোভাবেই সামনে মানে একসাথে দেয়াটা আমার কাছে এই মুহূর্তে কোনোভাবেই পছন্দ হচ্ছে না, এবং আমি চাইবো সামনের দিকে গিয়ে এটা যাতে লিওনেল স্কালোনি এটাকে অ্যাভয়েড করেন, মানে এইটা কোনোভাবেই সম্ভব না। যে কোনো একজনকে নাম্বার 9 পজিশনে রেখে লেফট উইং সাইডটাতে স্টিল একজনকে প্রেফার করা যেতে পারে, এবং ওই ফরমেশনটা দিলে আমার কাছে মনে হয় যে আউটকাম আরও ভালো আসার সম্ভাবনা অবশ্যই থাকবে। আর এনজো ফার্নান্দেজ আজকে মানে যথেষ্ট পরিমাণ স্পিডি অবস্থায়, মানে স্পেসিফিক্যালি যদি একটা প্লেয়ার বলি তাহলে আমার কাছে মনে হয়েছে যে সে মানে ছিল, কিন্তু মানে রদ্রিগো দে পল যেইভাবে খেলছে তার বলগুলা বেশিরভাগ সময়ই মানে ব্যাক সাইডের দিকে ছিল, কিংবা একটু তার মানে বাঁকানো অবস্থায় ছিল। সামনের দিকে মানে বলটা দিয়ে ঠেলে দেওয়া কিংবা সামনের দিকে খেলা ওইটার মানে ওই রকম দেখা পাওয়া যায়নি। তো যেইটা থেকে মানে ওই রকম যদি দেখা পাওয়া যেত তাহলে সেটাকে হয়তো স্পিডি স্টাইল বলা যাইতো। আর সে তো একটা রদ্রিগো দে পল তো একটা ভালো একটা সুযোগ পাইছিল, বলটা উপরের দিকে মারছে, এখান থেকে এখানে অন টার্গেট পর্যন্ত করতে পারে নাই, মানে এটা কোন ধরনের কথা? এটা কোনো ইয়া হইলো মানে একদম কাছে একদম শুধু সে বলা যায় যে কিপার আর সে মানে ও একদম 1 বাই 1 ওইটাকে সে উপরের দিকে মানে ইয়া করে দিল। অন টার্গেট যদি রাখতে পারতো তাহলে হয়তো ওইখান থেকে স্কোর আসারও সম্ভাবনা মানে তৈরি হইলেও হইতে পারতো, আর ওইটা তো স্কোর হওয়ারই কথা ছিল। সে আমরা মানে বিগত সময়েও দেখছি যে রদ্রিগো দে পল সে বলটা উপরের দিকে মানে মেরে দেওয়ার তার যে মানে অভ্যাসটা সেইটা ছিল, এবং সেটার দেখা এই ম্যাচেও পাওয়া গেছে। ভালো একটা সুযোগ ছিল, সেটাকে সে কাজে লাগাতে পারেনি। ওইটা যদি গোল হইতো তাহলে তো 1-1 মানে 2-2 হয়ে যাওয়ার মানে সম্ভাবনা তৈরি হতো, তখন তো 1 পয়েন্ট পাওয়ারও সম্ভাবনা থাকতো। তো 2-1 গোলে হেরে মানে বাদ মানে 2-1 গোলে হেরে পয়েন্ট একদম লুজ করে আসাটা এইটা আর্জেন্টিনার সাথে বর্তমান সময়ে কোনোভাবেই মিলতেছে না। আর প্যারাগুয়ে তারা অনেক ভালোভাবেই তারা মানে প্রিপারেশন নিয়ে আসছিল এই ম্যাচের জন্য, আর তাদের প্রস্তুতিটা শুরু থেকেই দেখা গেছে। আর্জেন্টিনাকে তো তারা সেকেন্ড হাফে যে আটকাইছে তাও তো না, সেকেন্ড হাফে তারা মানে স্কোর করছিল সেটা ঠিক আছে, তারা উইনিং স্কোরটা করছে, কিন্তু ফার্স্ট হাফে তো তারা মানে ফার্স্ট হাফ থেকে তারা যেইভাবে আর্জেন্টিনাকে মার্ক করে করে আসছে কিংবা গার্ড করে করে আসছে সেইটা তারা একদম সেকেন্ড হাফ পর্যন্ত অব্যাহত রাখছিল, এবং ওইটা থেকেই তারা ভালো আউটকাম পাইছে। আর্জেন্টিনা কোনোভাবেই আজকে মানে ও কোনো কিছু যে করতে পারছে মানে বলটা মানে কোনো ধরনের স্পিডি ফুটবলের দেখা কোনোভাবেই পাওয়া যায়নি, যেইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। তো সামনের দিকে ম্যাচ আছে, সামনে তো 20 তারিখে পেরুর এগেনস্টে ম্যাচ, ওইটার জন্য এখন প্রিপারেশন নেওয়া দরকার। আর ওই ম্যাচটা মানে আজকের ম্যাচটা থেকে অনেক কিছুই বোঝার আছে, নেক্সট ম্যাচটার স্টাইল কীরকম হবে না হবে ওই বিষয়টা। আর আমার কাছে মনে হয় যে স্টার্টিং এলিভেনটা যখন প্রেফার করা হবে কিংবা বাছাই করা হবে সেই দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার হবে। হুলিয়ান আলভারেজ লাউতারো মার্তিনেজ এই দুইজনকে একসাথে প্রেফার করাটা আমি কোনোভাবেই মানে 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 আমার কাছে টলারেট করার মতো হচ্ছে না। আর আমি চাইবো যে মানে নেক্সট ম্যাচে যাতে যে কোনো একজনকে রাখা হয়, আর লেফট উইং সাইডটাতে স্টিল একজনকে প্রেফার করা হয়। ওই সাইডে তো আলমাদা খেলছিল, তো আলমাদাকে দেওয়া যেতে পারে, আবার তো গার্নাচো ফিট অবস্থায় আছে, তো যে কোনো একজনকে ওইখানে প্রেফার করার মানে যেহেতু গার্নাচো সে তার ক্লাবের হয়েও রেগুলার খেলে আসতেছে তাহলে তাকে এখানে প্রেফার করা যাইতেই পারে। তো সে যদি এখানে থাকে তাহলে নাম্বার 9 পজিশনে যে কোনো একজন, আর রাইট সাইডে তো লিওনেল মেসি আসেনি। তো এইরকম যদি মানে ফাইনাল থার্ডটা সিলেক্ট করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে এখান থেকে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। আজকের ম্যাচটাতে যেইভাবে মানে অ্যাটাক লাইনে খেলা হয়েছে, অ্যাটাক লাইনে তো খেলাই হয়নি, কয়টা পাস হয়েছে কিংবা অ্যাটাক লাইন কয়টা মানে অ্যাটাক বিল্ড মানে খেলাটা কিভাবে বিল্ড হয়েছে অ্যাটাক লাইনের মাধ্যমে সেইটারই তো ব্যাখ্যা কিংবা সেটাই তো দেখা পাইনি, তাহলে এখানে আর কি বলবো? মাঝখান থেকে যে ওইভাবে কোনো বলটা সামনের দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিংবা সামনের প্লেয়ারগুলো বলটা নিয়ে তারা নিজেদের মতো করে মানে গুছিয়ে নিতে পারছে সেটারও দেখা হয়নি এখানে। অবশ্য মানে আমার কাছে মনে হয় যে প্যারাগুয়ের প্লেয়ার্সরা অনেক বেশি মানে তারা মানে এখানে ক্রেডিট পাইতেই পারে, কারণ তারা মানে যেইভাবে দেয়াল হয়ে কিংবা তারা যেইভাবে গার্ড করছে সেইটার কারণে মাঝখান থেকে বলটা সামনের দিকে ঠেলে দেওয়া কিংবা সামনে খেলা বিল্ড আপ করাটা সেটা আর্জেন্টিনার জন্য কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে নাই। তো এইটা আর্জেন্টিনার অবশ্যই দুর্বলতা,
কারণ অপোনেন্ট তো স্টাডি করে আসবেই। অপোনেন্ট তো আর্জেন্টিনাকে তো মানে আর্জেন্টিনা দেখে ছেড়ে দিয়ে তো আর কথা বলবে না। তারা অবশ্যই শক্তভাবে প্রিপারেশন নিয়ে আসবে, আর সেইটাকে তো বিট করতে পারাটাই তো হইতেছে মানে মূল লক্ষ্য। তো সেইটা তো বিট করতে পারে নাই আর্জেন্টিনা, অর্থাৎ এই ম্যাচে পুরোপুরিভাবেই ব্যর্থ। আজকে প্যারাগুয়ে আমার কাছে মনে হয় যে তারা একদম ডিজার্ভিংভাবেই তারা মানে ম্যাচটা বের করে নিছে। তারা যেইভাবে খেলছে, মানে রেফারি এর কিছু বিতর্কিত সিদ্ধান্ত থাকতে পারে, কিন্তু রেফারি এর সিদ্ধান্ত নিয়ে পড়ে থাকলে তো মানে রেজাল্টের কোনো পরিবর্তন আসবে না। রেজাল্টে মানে স্কোরিং করতে তো আর রেফারি এসে বাধা দিচ্ছে না। রদ্রিগো দে পল যে বলটা মিস করছে সেইটা কি রেফারি এসে মানে আটকাইছিল? রেফারি লিওনেল মেসিকে আমরা অনেক উত্তেজিত অবস্থায় দেখছি যে তিনি রেফারির সাথে বিভিন্ন ধরনের কথা বলতেছেন, বা মানে বিভিন্ন ধরনের মানে উনি আঙ্গুল তুলেও কথা বলছেন, তার মানে উনি রেফারির উপরে বিরক্ত, কিন্তু ওইটা তো আর স্কোরের কোনো হিসাবের সাথে যাইতেছে না। রদ্রিগো দে পল যে বল মিস করছে সেইটা কি রেফারি এসে পেছন থেকে বাধা দিছিল? তাহলে ওখানে রেফারিকে তো এত বেশি টানার কোনো কিছু সম্ভব মানে কোনো কিছুই নাই। রেফারিও তো মানুষ, ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু স্কোরিংটা তো প্লেয়ার্সদেরকে বের করে নিতে হবে। রদ্রিগো দে পল যে মানে বলটা উপরের দিকে মারলো, মানে এইটা তো সে একজন মানে এত এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে ওইখান থেকে মানে অন টার্গেট পর্যন্ত করতে পারে নাই। তাহলে মানে ম্যাচে স্কোর কিভাবে আসবে, কিংবা মানে জেতার সম্ভাবনা কিভাবে তৈরি হবে? প্লেয়ার্সদেরকে আরও বেশি মানে কনসেন্ট্রেশন নিয়ে, ফোকাস নিয়ে খেলতে হবে, না হলে মানে স্কোর পাওয়ার এমনিতেই সম্ভাবনা। আমরা রদ্রিগো দে পলকে দেখছি, তার যে স্কোর করার ক্যাপাবিলিটিটা ওইভাবে থাকে, কিংবা ওইভাবে হয় তাকে দ্বারা স্কোর করাটা, সেটাও মানে হয় না। তাকে পেনাল্টিও মানে বক্সের উপর দিয়ে মারতে আমরা দেখছিলাম। তবে আজকের ম্যাচটাতে তার স্কোর করাটা অবশ্যই উচিত ছিল, কিংবা ওই বলটা অন্ততপক্ষে তার অনেক ভালোভাবে অ্যাকুরেটলি ওইটা মানে সাপ্লাই করা দরকার ছিল অন টার্গেট ওয়েতে, কিন্তু সেটা করতে পারে নাই। আর আর্জেন্টিনার আজকে যত ধরনের সমস্যা ছিল, মূল সমস্যাটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাটাক লাইনে। এইটাকে নিয়ে অনেক কথা বলা যাবে, কিন্তু কিন্তু অ্যাটাক লাইনটা আমার কাছে মনে হয় যে মানে নেক্সট ম্যাচের জন্য ভালো কোনো পরিকল্পনা, কিংবা এই যে বললাম মার্তিনেজ, লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ, এই দুইজনকে একসাথে কোনোভাবেই দেখতে চাই না নেক্সট ম্যাচটাতে। যে কোনো একজনকে দেওয়া হোক, আর লেফট সাইডে যে কোনো একজনকে ফিক্স করা হোক। গার্নাচোকে প্রেফার করা যাইতেই পারে, সে যেহেতু নিয়মিতভাবে খেলতেছে, আর লিওনেল মেসি আছেন, এই তিনজনকে দিয়ে দিলে আমার কাছে মনে হয় যে অ্যাটাক লাইনটা বিল্ড আপ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর এই দুইজনকে একসাথে খেলানোটা আমি কোনোভাবেই পছন্দ করছি না, কারণ এই দুইজনকে একসাথে দেওয়ার পরে মানে ম্যাচের শুরুতে যে খুব ভালো আউটকাম পাওয়া গেছে সেটারও দেখা পাওয়া যায়নি। তো নেক্সট ম্যাচটা যেহেতু পেরুর এগেনস্টে, ওইখান থেকে ভালো আউটকাম আসুক সেইটাই প্রত্যাশা। আর লিওনেল স্কালোনি কীভাবে স্টার্টিং এলিভেনটা প্রেফার করেন সেইটাও দেখাটা এখন মুখ্য বিষয় হবে।